রাত 12টার কাছাকাছি নিজের বাসায় ঢুকে মারুফ। মিতুর চোখে চোখাচোখি হতেই খানিকটা স্মিত হাসি দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করতেই মিতু খেকিয়ে ওঠে। এত রাতে বাসায় ফিরে অভিনয় করা লাগবে না, তার চেয়ে বরং তোমার ওই মিমের কাছে যাও। তুমি কি পাগল হলে মিতু? হ্যাঁ, মিমের চ্যাপ্টার তো আজ শেষ করে আসছো। হয়তো কাউকে পেয়ে গেছো। বিয়ের পর থেকে তোমার এই চরিত্র আমার বেশ জানা আছে। আচ্ছা, আরও কে কে জানি তোমার রক্ষিতা আছে? তোমার তো এসবের অভাব নেই। টিয়া, ময়না, কতজন আছে। তুমি কোনোদিন তো এমন করে কথা বলোনি মিতু। এত বেয়াদব কবে থেকে হলে? মেয়েরা মুখে মুখে সত্য কথা বললেই বেয়াদব। বাঙালি রমণীদের চুপ করিয়ে রাখার মাঝে তোমাদের বেশ সার্থকতা। তবে দিন বদলেছে। আর কোনো দিন বলিনি বলে যে আজ বলতে পারবো না এটা তো না। দেয়ালে পিঠ লেগে গেলে কিছুই করার থাকে না মারুফ সাহেব। শোনো, তোমার সাথে আমার এসব আজেইরা পেঁচালের সময় নাই। আমি এখন ঘুমাবো। ভোরে আমার ফ্লাইট সিঙ্গাপুরে। বাহ! তো জনাব, এইবার কাকে নিয়ে যাচ্ছেন? কোনো মিডিয়ার সেলিব্রিটি নাকি? টিয়া, ময়না, নতুন কাউকে পেলেন? মুখ সামলে কথা বলো। এত রাতে সিনক্রেট করো না প্লিজ। মুখে লাগাম দাও মিতু। তোমার কী ধারণা আগের সেই বউদের মতো সব জিজি করব? তোমার সমস্ত অনিয়ম দিনের পর দিন মেনে যাব? তুমি ধমক দিবে আর আমি আগের মতো চুপ হয়ে যাব? এতদিন কথা বলিনি, যা বলেছি মেনে নিয়েছি। ভেবেছি বাচ্চা কাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু কই, তোমার তো ঠিক হওয়ার কোনো লক্ষণই নেই। এত অদ্ভুত খবর তোমাকে কে দেয়? কে তোমাকে এসব বলে বেড়ায়? কেন? বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের গোয়েন্দা থাকলে তার স্ত্রীতে দু একজন থাকতে হবে না? বিয়ের এতদিন পর আজ নতুন রূপে তোমাকে দেখছি, ব্যাপার কি? এত শক্তি কই থেকে আসলো আজ? তুমি কোনোদিন এমন ছিলে না, তুমি তো। নারীরা মমতাময়ী, ভালো হওয়া একটা সুযোগ দিয়েছিলাম, হওনি। বরং তোমার নষ্টামি দিন দিন বেড়েছে। আমাকে কি বাচ্চাদের দেখার জন্য রেখেছ? কয়েকদিন আমার সাথে ভালো করে কথা বলেছ? কয়দিন আমার সাথে বিছানায় গেছি ভালো করে? শেষ কবে আমাদের ফিজিক্যাল রিলেশন হয়েছিল মনে পড়ে তোমার? তবুও একটা মেয়ে শুধু ফিজিক্যাল রিলেশন চায় না, চায় স্বামী তাকে সম্মান করুক, গুরুত্ব দেখ, ভালোবাসুক। একবেলা খেলেও সমস্যা নাই। প্লিজ স্টপ। এত রাতে কথা বলতে ইচ্ছা হচ্ছে না মিতু। ভালো লাগছে না। না লাগলে দরজা খোলা আছে, চলে যাও। আমি যেমন আছি তেমনই থাকবো। বাহ! তোমার মতো পুরুষের আর কি বলতে পারো? তাদের ধারণা এই একই কথা বললে বউ বয়ে চুপ হয়ে থাকে। হ্যাঁ, আমিও চুপ করে যেতাম। কারণ মেয়েদের জায়গা কম। নিজের ফ্যামিলি যখন বলে মানিয়ে নাও, মেনে নাও, তখন একটা মেয়ে ধৈর্য ধরে পড়ে থাকে দিনের পর দিন, এই আশায় যে একদিন স্বামী ঠিক হবে। কিন্তু স্বামী নামক সেই বস্তু আর বদলায় না। আচ্ছা, তুমি কি বলতে চাও? কাপড় চেঞ্জ করতে করতে মারব বলে। অন্য মেয়ে হলেও আমিও তোমার কথায় ভয় পেয়ে চুপসে যেতাম। এতদিন মানসিক নির্যাতন, তুচ্ছ-তাচ্ছিল্য, তোমার বাবা মাকে গালিগালাজ, আমাকে শারীরিক হেনস্থা করনি তুমি? তবুও পথ চেয়েছিলাম তুমি ঠিক হয়ে যাবে, হওনি কখনো। এখানে ইতি টানবো মানে কি? তুমি কি চাও? মারুফ, বিয়ের পরে তুমি আমার জবটা ছাড়াতে বাধ্য করেছিলে। আসলে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে না থাকলে এমন পর্যায়ে অসহায় হয়ে পড়ে না। এটাও জেনে রাখো, সব মেয়ে টাকার লোভে পড়ে থাকে না। দরকার হলে না খেয়ে থাকবে, তবুও নিজেকে অন্যায়ের কাছে দিনের পর দিন বিসর্জন সব মেয়ে দেয় না। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ঠিক হলে না। বাহ মিতু, ইদানিং তোমার মুখে কথার খই ফুটছে। নতুন করে কারো প্রেমে পড়নি তো? মেয়েরা যখন ভরসা খুঁজে পায় তখন মুখে কথার খই ফোটে। মারুফ, তুমি নষ্ট বলে সবাইকে নষ্ট হতে হবে এমন তো নয়। এমনকি তোমার চরিত্রের সাথে সবাইকে মিলাতেও যেও না। এতদিন বাবা মা বলেছিল মানিয়ে নাও, এখন আলহামদুলিল্লাহ তোমার কর্মকাণ্ড দেখে তারাই বলছে চলে আয়। তাই বাচ্চাদের আগেই পাঠিয়ে দিয়েছি। আর শোনো, বাবা মা না বললেও আমিও থাকতাম না, কষ্ট করতাম, একা থাকতাম, তবুও তোমার সাথে থাকার প্রশ্নই আসে না। কি বলতে যাচ্ছ তুমি মিতু? একদম সিম্পল কথা, যথেষ্ট হয়েছে, আর না। আর শোনো, তোমাকে এইসব বলার জন্য আমার এতক্ষণ ধরে এই বাসায় থাকা। পরে বলবে পালিয়ে গেছি। তোমাদের তো আবার সমাজের কাছে আমাদের উল্টো দোষী বানাতে চাইবা। তাই সত্য উন্মোচন করে যাচ্ছি। সকাল হওয়ার আগেই চলে যাচ্ছি অবশ্যই। মিতু, আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার এত সাহস হলো কি করে? এতদিন বাচ্চাদের ভবিষ্যৎ ভেবে চুপ ছিলাম। এখন দেখলাম উল্টো তোমার কারণে বাচ্চারা নষ্ট হবে।
আমার জীবনের কথা আর কি ভাববো, বাচ্চাদের কথা ভেবেই সাহস করেছি। আমি নিজেই পড়ালেখা জানা মেয়ে, অতএব এদের ভরণ পোষণ অসম্ভব না। এই বাচ্চা তুমি কখনোই পাবে না। এতদিন কাস্টাডির কাগজ রেডি করেছি। তোমার কিছু বলার থাকলে আদালতে বলো, বাদ বাকি কথা আদালতে হোক। আদালত যদি মনে করে তোমার যা প্রাপ্য, আই ক্যান ডু ইট। দুদিন পর বুঝবে, যখন পাশে কেউ থাকবে না। টাকার অভাব বুঝো, এতদিন বুঝোনি, এবার বুঝবে। তুমি কি করে বুঝবে? বিয়ের কদিন পর থেকে তোমার এসব কর্মকাণ্ড শুনে আসছি। শুরুর দিকে বিশ্বাস করিনি, এর মধ্যে বাচ্চার মা হলাম, আর খেয়াল করা হয়নি যে তুমি দিন দিন এত দূরে সরে যাচ্ছ। যখন জানলাম ততক্ষণে তোমাকে ফেরানোর কম চেষ্টা করিনি। ফলাফল কি হলো? উল্টো মানসিক নির্যাতন সইতে হতো। তোমার বাবা মা আমাকে মানুষ করতে পারেনি, আর আমি কি করে পারবো? আর টাকার কথা বলছো, সেটা কি তোমার ভাবতে হবে না মারুফ? বাহ, অনেক চালাক হয়ে গেছো। টাকাও ম্যানেজ আছে। আমার মানসিক অবস্থা কেমন ছিল সেটা তোমাকে বলে লাভ নেই। অসংখ্য দিন কেঁদে বালিশ ভিজিয়েছি, কেউ দেখেনি। গত 1 বছর থেকে নিজেকে সামলেছি। আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শুরু করেছি। মানসিক শক্তি সঞ্চয় করেছি, চাকরির ব্যবস্থা করেছি, যাতে তোমাকে ছেড়ে গেলে অসুবিধা না হয়। প্রত্যেক মেয়েটাই এভাবেই করা উচিত। আফসোস, অনেক মেয়ে তা পারে না। আমি আমার পরিবারের কাছে পেয়েছি, তাই সহজ হয়েছে। চুপ করো, তোমার লেকচার বন্ধ করো প্লিজ। মাথা অনেক ধরেছে, যাও ঘুমাও। কাল এ নিয়ে কথা বলা যাবে। তোমাদের মেয়েদের কথা ঠিক নেই, কাল দেখবে মন বদলে গেছে। সব মেয়েদের দুর্বল ভাবা ঠিক নয়। একটা মেয়ের যখন নিজের পরিবারের পাশে থাকে না, বাবা মা পাশে থাকে, ভাই বোন থাকে, তখন সে দুর্বল হয় না। আর হ্যাঁ, নেক্সট সপ্তাহ হতে আমি চাকরিতে জয়েন করছি। সব পাকা করে এতদিন রেখেছি। বলতে পারো ডিভোর্সের আয়োজন এতদিন থেকে করে আসছি, ফাইনালি সেটা করতে পারছি বলে শান্তি লাগছে। একটা চরিত্রহীন ভালোবাসাহীন কাপুরুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা ঢের ভালো। মারুফ কিছুটা চিৎকার করে, মিতু, আমি ভাবতে পারছি না তোমার এত সাহস হবে কোথা থেকে। কি করে তুমি এতটা বদলে গেলে? এমন তো তুমি ছিলে না। পাগলামি বাদ দাও, ঘুমোতে যাও। কাল এ নিয়ে আমরা কথা বলবো মিতু। আমার কথা বলা শেষ, তুমি ঘুমোতে যাও। আমি হয়তো রাতেই চলে যেতে পারি। কাজের মেয়েকে সব গুছিয়ে বলে দেয়া আছে, আর কেয়ারটেকার রহিম ভাইকে বুঝিয়ে দিয়েছি। তোমার অসুবিধা হবে না। টিয়া ময়নাকে নিয়ে থাকো। আর হ্যাঁ, মেয়েদের দুর্বল ভেবো না, সব মেয়ে ছাড় দেয় না। আরেকটা শেষ কথা বলি, আল্লাহ সবাইকে ছাড় দেয়, কিন্তু কাউকে ছেড়ে দেয় না। সাবধান হয়ে যাও। কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যায়, অন্য রুমে চলে যায় মিতু। ঘরের মধ্যে অস্থির পায়চারি করছিল মারুফ। মিতুর এমন রক্তচক্ষু সে এর আগে কখনো দেখেনি। এতদিন সে যা যা বলেছে বিনা বাক্যে মিতু মেনে নিয়েছে। হুট করে এত সাহস হলো কি করে, সেটা ভাবতেই পারছে না মারুফ। যা সে কোনোদিন ধারণা করে না সেটাই হচ্ছে। আজকের পুরোটা দিন খারাপ করেছে মিম, আর রাতটা খারাপ করেছে মিতু। শালার মেয়েগুলো এত ইমোশনাল। মারুফের চিন্তা ক্রমশ বাড়ছে। সম্মানহানি হবে, সব জানাজানি হলে মিতুর যা অবস্থা, ওকে ফেরানো এখন সম্ভব না। বাচ্চাদের যদি ফিরে না পায় তাহলে তার থাকাটা বেশ কষ্টের। দুটো বাচ্চাকে সে পাগলের মতো ভালোবাসে। মৃত্যু তাকে বাচ্চাদের থেকে সরিয়ে কষ্ট দিতে চায়। মারুফ ভাবতে পারে না। মারুফ ভাবতে থাকে, দূর, যত সব পাগল ছাগল মেয়েদের সাথে এতদিন এসেছিল, সবাই তাকে মানসিক পাগল করে ছাড়বে দেখছি। ক্লান্ত দেহে বিছানায় এলিয়ে দেয়। রাজ্যের ঘুম থাকলেও এখন আর ঘুম আসে না। মানুষ কখনো কখনো চারপাশ থেকে খুব একা হয়ে যায়। আপাতত মারুফ সেরকম একা। মিমকে উদ্ধার করে যতক্ষণে হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে তার অবস্থা বেশ অবনতি হয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার জন্য অজ্ঞান হয়ে পড়েছে সে। মাথায় আঘাত পাওয়ায় একটা দীর্ঘ সময় জ্ঞান থাকলেও যা যা হয় তার সব কিছু আশঙ্কা করছে ডাক্তার। খবর পেয়ে দ্রুত মানসিক হাসপাতালে আসেন মিমের বাবা মা। এমনকি স্বামী মামুন তার ছেলেকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা অবস্থা খারাপ দেখে যেতে থাকায় অস্ত্রোপচার করেন, ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করেন। 24 ঘন্টা না গেলে কিছুই বলা মুশকিল। জ্ঞান না ফেরা পর্যন্ত ডাক্তাররা কোনো আশ্বাস দিতে পারছে না। এতটা সময় কেবল আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নেই মিমের স্বজনদের হাতে। প্রার্থনারত সবাই হাসপাতালে বারান্দায় অস্থির হয়ে পায়চারি করছে। তখন ডিউটি ডাক্তার জানায় হঠাৎ করে জ্ঞান ফিরেছে মিমের।
ইশারায় সে কারো সাথে দেখা করার আবেদন করছে বারবার। রোগীর কন্ডিশন বিবেচনায় ডাক্তার নিষেধ করলেও মিমের বারবার আবদারের ফলে মামুনকে দেখা করার অনুমতি মিলে। সবাই অবাক করে দিয়ে 24 ঘন্টার অনেক আগেই চোখ মেলে তাকায় মিম। তার দু চোখ খুঁজছে দুজন মানুষকে, একজন তার ছেলে, অন্যজন স্বামী। জ্ঞান ফেরার পর হাসপাতালের আইসিইউ বেডে মামুন তার ছেলেকে নিয়ে যায়। তাদের দেখে চোখ দিয়ে খানিকটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছু বলার চেষ্টা করে মিম। মামুন থামিয়ে দেয়, এখন কিছু বলতে হবে না, আগে তুমি সুস্থ হয়ে নাও, তখন ইচ্ছে মতো কথা বলো। ভাঙা ভাঙা গলায় মিম বলে, না মামুন, আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে। আমি যা পাপ করেছি এটা অবধারিত শাস্তি। শেষবেলায় একটু সান্ত্বনা পাবো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শেষবেলায় তোমার বউ হয়েই মরে যেতে চাই। কান্নায় ভেঙে পড়ে মিম, এতটাই ভেঙে পড়ে যে উপস্থিত বাবা ছেলের চোখে জল আসে যায়। প্লিজ এখন কথা বলো না মিম, আগে সুস্থ হও, এভরিথিং উইল বি ওকে। জাস্ট আমি তোমাকে কন্ট্রোল করো, সুস্থ হও জলদি, আমরা পাশে আছি তোমার। তোমার মনে আছে মামুন, তুমি বিয়ের পর কথা দিয়েছিলে আমি কখনো ভুল করলে তুমি আমাকে শুধরে দেবে, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না, মনে আছে তোমার মামুন? প্লিজ এসব থাক মিম, এখন এসব বলার সময় না, তুমি সুস্থ হও, সব ঠিক হয়ে যাবে। না তুমি বলো আমাকে ক্ষমা করেছো, প্লিজ প্লিজ বলো। খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তবুও বলছি, প্লিজ বলো। ভাঙা গলায় কাঁদো কাঁদো স্বরে বলে মিম। সে নিজেকে ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ইশারায় ছেলেকে কাছে ডাকে, তারপর ছেলেকে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, প্লিজ মামুন বলো তুমি আমাকে ক্ষমা করেছো, আমি পাপী, আমার যা শাস্তি হওয়ার তা হচ্ছে, এখন তুমি ক্ষমা করো প্লিজ। তুমি সুস্থ হয়ে ফিরে আসো, সব আগের মতো হয়ে যাবে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মিম, আমরা আবার একসাথে থাকবো। স্মিত হাসি দেয় মিম। যাক, এবার মরেও শান্তি পাবো। সান্ত্বনার বাণী হোক আর যাই হোক, তুমি বলেছ এটাই শান্তি। একসাথে থাকতে না পারি, মৃত্যুর আগে তো তোমার ক্ষমা পেয়েছি। ছেলেটাকে শেষবারের মতো অনেক আদর করে ইশারায় হাত উঁচিয়ে স্বামীর হাতটা ধরার আবেদন করে মিম। মামুনের চোখের দিকে খানিকটা জল আসে, সে হাত বাড়িয়ে দেয়। একদিন সে মেয়েটিকে বিয়ে করে ঘরে এনেছিল, আজ তার কঠিন মুহূর্তে মামুনকে বেশ বিচলিত করে তোলে। ভেতর থেকে সে খানিকটা ভেঙে পড়ে। যতই হোক, সে তার বাচ্চার মা, এই মানুষটাকে সে ভালোবাসেছিল সমস্ত সত্তা দিয়ে। মিম অস্পষ্ট গলায় বলতে থাকে, মামুন, তোমার হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, এটাই আমার শেষ চাওয়া। মিম আস্তে আস্তে চোখ বন্ধ করে নেয়। মিমের শ্বাস প্রশ্বাস দ্রুত নিচে নামতে থাকে, গলায় ঘোঙানির আওয়াজ শোনা যায়। মামুন কিছু বলতে পারে না, কেবল মিমের হাত ধরে ফ্যাল ফ্যাল করে মিমের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সবাইকে সরে যেতে বলে দ্রুত। মিমের কন্ডিশন হঠাৎ করে ভয়ঙ্কর রকম খারাপ হয়ে যায়। ডাক্তাররা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। মিমের মাথায় শিওরে থাকা মনিটর তখন ডাক্তারের বার্তা দিচ্ছে, মিম দ্রুত চলে যাচ্ছে সবার থেকে। কিছুক্ষণ সবার পিনপিত নীরবতা, ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মিম চলে যায়। ডাক্তাররা চিরাচরিত বাক্য মামুনকে জানায়, মিম আর নেই, তাদের এখন করার আর কিছুই নেই। এতটাই রক্তক্ষরণ হয়েছে যে বাঁচানো সম্ভব ছিল না। তবুও অলৌকিকভাবে একটু আগে সে কিছুক্ষণ বেশ ভালো ছিল। মামুনের ধারণা হয়তো ক্ষমা চাইবার জন্যই সৃষ্টিকর্তার নিকট থেকে সময় চেয়ে নিয়েছিল। বাঁধ ভাঙা জল এসে মামুনকে জানান দেয়, তার বুকের ভেতরটা সত্যিই খালি লাগছে, এমন হবার কথা ছিল না। মামুনের ছেলে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বাইরে বাবা মা অজরে কাঁদে। মামুন ভাবতে থাকে, এত কিছুর পেছনে নিশ্চয়ই তার অনেক ভুল ছিল, অবহেলা ছিল, ঠিকমতো খেয়াল করেনি, না হলে মিম এত ভুল করতে পারতো না। আজ মিমের মৃত্যু দিয়ে সব প্রশ্ন আরও উগরে দিল। মামুন চুপচাপ সামনে চেয়ারে বসে নিজেকে দোষারোপ করতে থাকে। হাসপাতালে কার্যক্রম শেষ করে বাসায় নিয়ে আসা হয় মিমকে। শেষ বিদায় দিতে গিয়ে ছেলেটা ভেঙে পড়েছিল বারবার। মামুন তাকে বুকে জড়িয়ে রাখে। কোনো ভুলের মাসন যে এভাবে দিতে হয় তা কেই জানতো। মামুন মিমকে কবরে শুয়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সে আত্ম উপলব্ধি করতে থাকে, কোথাও কি তার ভুল ছিল? যাকে সে ছেড়েই দিয়েছিল তার প্রতি হঠাৎ এত মায়া এলো কোথা থেকে? তবে সে কি মারা গেছে বলেই কেবল মায়া জন্মেছে? বেঁচে থাকলে কি সে ক্ষমা করত? হয়তো কখনো করতো না। ছেলেরা হাজার ভুল করলেও ক্ষমা পায়, কিন্তু
মেয়ে কি করে তা পায়? নিশ্চয়ই পায় না। মামুন ভাবতে থাকে, হারানো প্রেম খুঁজে ফেরা মানুষরা কেমন হয়, যে প্রেম হৃদয়ে বারবার জানান দেয়, যে প্রেম এত স্বাদ তা এসে শিখিয়েছিল অষ্টদর্শী এক তরুণী মিম। কোনো একদিন তাকে একদিন একদিন তাকে না পেলে শূন্য মনে হতো চারপাশ। মনে হয় পৃথিবীর মোহ যেন ফুরিয়ে গেছে, অথচ তাকে কিছু ভুল এর জন্য ছেড়ে দিতে ছিল। একবার কি ক্ষমা করা যেত না তাকে? তা না করে তাকে কাচের মতো ভেঙে ফেলে খান খান করে দিল। মিমির মৃত্যুর খবর তার বিশ্বস্ত কারো মাধ্যমে মারুফের কাছে একসময় খবর পৌঁছে, কিন্তু তার চেহারা খুব একটা চিন্তার দেখা দেখা যায় না। বিষণ্ণতা যত সব লক্ষণ, সব বউ চলে গেছে যাবার কারণে। আলাদা করে মিমের জন্য তার মনের কোনো অবস্থার পরিবর্তন হয় না। কেন যেন তার কাছে মনে হয় বরং উটকো ঝামেলা গেল। মন মানসিকতা ভালো না থাকায় সিঙ্গাপুরে যাওয়াটা আরও কয়েকদিন পিছিয়ে দেয় মারুফ। মৃদুর স্বামীর বাসায় আর থাকেনি। সকাল হতে না হতেই লাগেজ নিয়ে বাবার বাসায় চলে যায়। একটা চরিত্রহীন স্বামীর সংসারে থাকা সম্ভব না বলে একটা অনিশ্চিত জীবনে সে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কলেজ লাইফে সে একসময় তুমুল প্রেম ছেড়ে বাবা মায়ের তাকে তাকিয়ে বিয়ে করে মামুনকে। মারুফের সাথে যখন মিতুর বিয়ের প্রস্তাব আসে, তখন তার হাতে কোনো অপশন ছিল না। লিমনকে সে ভালোবাসত ঠিকই, কিন্তু লিমন শুরুতে এত খেয়ালি ছিল, নেশাখোর ছিল। অনেক চেষ্টা করেছিল মিতু ফিরিয়ে আনতে, কিন্তু পারেনি। লিমন ব্যাপারটা পাত্তাই দিত না। এই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মিতুকে ব্যাগ পেতে হয়নি। একজন নেশাখোরের সাথে জীবন কাটানো কোনো মানে হয় না। এদিকে বাবা মায়ের ধারণা ছিল বড়লোকের ছেলে নিশ্চয়ই তাকে সুখী করবে, কিন্তু সুখ কোথায় থাকে তা কেউ জানে না। 7 বছরের প্রেম ছিল তার সহপাঠী লিমনের সাথে, কিন্তু লিমন সম্পর্কে কখনোই সিরিয়াস ছিল না। মিতুর বিয়ের ঠিক হওয়ার পর কিছুটা টনক নড়ে, ততদিনই সময় শেষ। লিমন অনেক চেষ্টা করেও কাউকে মানাতে পারেনি। সেই দুঃখে শহর ছেলে পালিয়ে যায়। নেশা তাকে অবশ্য ছাড়েনি, এমনকি রাজনৈতিক দলও করত, নেতাদের পিছু পিছু থাকতো, কিন্তু গুন্ডামি বাদ দিতে পারেনি কোনোদিন। বিয়ের অনেক দিন পর পর্যন্ত লিমনের কোনো খবর পায় না। আসলে সে খবর নেবার চেষ্টাও করেনি। কিছুদিন পর লিমন পাগলামি বেড়ে যায়, হুমকি দিতে থাকে। অনেকবার লিমন যোগাযোগ করতে চেষ্টা করেছে, ছেড়ে আসতে বলেছে স্বামীকে, শখ সামাল দিয়েছে আজ নিজ হাতে মিতু। তবু সে অন্যায় করেনি, অন্যায়কে লালন করেনি। স্বামীকে ভালোবেসে সব কিছু ছেড়ে দিতে পতিব্রতা সংসারী হয়ে থাকার চেষ্টা করেছে। এজন্য লিমনকে বিন্দু পরিমাণে প্রশ্রয় দেয়নি, বরং লিমনকে বারবার তাড়িয়ে দিয়েছে। বিয়ের পর নিজের সত্তা সে কখনোই বিসর্জন দেয়নি। মৃত্যু সংসারী ত্যাগ করার বাবার বাড়িতে নতুন করে সব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে মারুফ অনেকবার গিয়েছিল মিতুর বাসায়, অনেকবার চেষ্টা করেছে, মিতুকে ফেরাতে পারেনি। এমনকি মিতুর কাছে দেখা করতেও পারেনি। হুমকি দামকি কোনো কিছুতেই মিম কর্ণপাত করেনি, বরং আদালতে যাওয়ার কথা শুনিয়েছে। ডিভোর্স অবধারিত জেনে বেশ চুপসে গেছে মারুফ। জীবন এত উলটপালট হবে ভাবতেই পারেনি। কত সহজেই তার সমস্ত শক্তি খর্ব হতে লাগলো, তা ভাবলেই সে শিউরে ওঠে। মারুফ ডিভোর্স লেটার পেল ঠিক 1 সপ্তাহের মধ্যে মিতুর কাছ থেকে। ভাবতে পারছে না মেয়েটা এত কঠিন সিদ্ধান্ত নেবে। এখন আর তাকে ফেরানোর পথ নেই। মিতু পুরোটাই বদলে গেছে। এক বদলে যাওয়া মিতুকে সে আবিষ্কার করে এতদিন পর। সে জানে মিতু আর ফিরবে না। দীর্ঘ আয়োজন শেষে বেশ শান্ত মাথায় যারা বাসা ছেড়ে যায়, তারা যাই হোক আর ফিরবে না, সেটা সে জানে। তার চারপাশ জুড়ে একদিনের ব্যবধানে সব একাকিত্ব এসে ভিড় করেছে। বেঁচে থাকাটা অর্থহীন মনে হচ্ছে। সব শুনে তার বাবা মা তিরস্কার করছে এখন, বরং মিতুকে সাপোর্ট দিচ্ছে। চারপাশ থেকে আপন মানুষ খুব দ্রুত সরে যাচ্ছে, যা এতদিন সে কল্পনাও করেনি। মানসিকভাবে সে ভেঙে পড়েছিল খানিকটা। সেদিন আইনজীবীর সাথে পরামর্শের জন্য বাসা থেকে বের হয় মারুফ। যেভাবেই হোক বাচ্চাদের ফিরিয়ে পাওয়ার আইনি লড়াই চালিয়ে যেতে হবে। বাচ্চাদের কাস্টডি তাকে পেতেই হবে। মিতুকে তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। বাইরে আকাশটা আজ অন্যরকম। মারুফের মনে উলটপালট হচ্ছে।
এক জীবনে এত সত্যের মুখোমুখি হওয়া লাগবে গতকালও তার কল্পনা ছিল না। কত সহজেই বদলে গেল সব। ঘর দুয়ার ওদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। মানসিক যন্ত্রণা তাকে পেয়ে বসেছে। এতদিন এসব কিছুই টের পায়নি, কিন্তু এখন দিন দিন অস্থিরতা তাকে পেয়ে বসেছে। জানি না সে কি করবে এখন। নিজের গাড়ি নিয়ে ছুটে চলে আইনজীবী তার বন্ধু রহমানের চেম্বারের দিকে। ঠিক এক সপ্তাহ পর হঠাৎ করে পুলিশ আসে মামুনের বাসায়। মামুন তখন বিকেলে বারান্দায় তার এক বন্ধু শায়লার সাথে গল্প করেছিলেন, মূলত মিমকে নিয়ে। অনেকটা স্মৃতিচারণমূলক কথা। শায়লা গত মাসে দীর্ঘদিন পরে ইংল্যান্ড থেকে ফিরেছে। বন্ধুর এই অবস্থা শুনে দ্রুত আসে মামুনের সাথে দেখা করতে। হঠাৎ পুলিশকে দেখে বেশ অবাক হয়ে যায় তারা দুজনই। ওসি শহীদুল তার নেতৃত্বে 3জন পুলিশ সদস্য এসেছেন। তাদের বসতে দিয়ে মামুন জিজ্ঞেস করে, ওসি সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? সরি, অসময়ে আপনাকে বেশ ডিস্টার্ব করার জন্য। ওসি শহীদুল আর চোখে শায়লাকে দেখে দেখে বলেন, না না, ঠিক আছে, বলুন। ইনি কে হন আপনার, মিস্টার মামুন? শায়লাকে ইশারা করে বলেন ওসি। ও আমার ছোটবেলার বন্ধু শায়লা, দীর্ঘদিন পরে দেশে এসেছে, তাই দেখা করতে এসেছে। আচ্ছা। হ্যাঁ মিস শায়লা, কেমন আছেন? জি, বেশ ভালো। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি মিস শায়লা? জি, অবশ্যই করুন। কিছুটা ঘাবড়ে যায় শায়লা। এমন পরিস্থিতিতে সে বাংলাদেশে কখনো পড়েনি। আপনার স্বামী কোথায় আছেন? প্রশ্নটা একান্ত ব্যক্তিগত, তবুও করে ফেললাম। জি, ও ইংল্যান্ডে থাকে, যদিও আমি সিঙ্গেল মাদার। এক কথায় ডিভোর্সি। আমাদের 4 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। ও সরি। থ্যাংক ইউ মিস শায়লা। মামুন সাহেব, আপনাকে কিছু বিষয় জানাতে আসলাম। জি বলুন ওসি সাহেব। নিহতের বাবা পরিবার থেকে ধারণা করা হচ্ছে এটা একটা হত্যা। কেউ অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করেছে। আপনার কি এমন ধারণা হতো? কার ধারণা এমন ওসি সাহেব? আর কেনই বা এমন ধারণা? গতকাল বিকেলে মিমের আপন ভাই সুমন অস্ট্রেলিয়া থেকে ফেরত এসেছেন। উনি অ্যাক্সিডেন্টের জায়গায় স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলেছেন। তখন অনেকে ওনাকে জানিয়েছে যে যে ট্রাকটা ওনাকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নাকি একটু দূরেই দীর্ঘক্ষণ অপেক্ষমান ছিল। উনি রোডে আসার সময় তীব্র গতিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা অবশ্য ট্রাকটা শনাক্ত করতে পেরেছি। ড্রাইভার পলাতক। অদূরে এক বাসের সিসি ক্যামেরা টিভি থেকে সে কথা সত্যতা প্রমাণ পেয়েছি। তাই আমাদের ইনভেস্টিগেশন করাই লাগবে। আর কেস ফাইল হয়ে গেছে। ও মাই গড! সুমন আমাকে তো কিছুই জানায়নি। আমরাই তাকে জানাতে নিষেধ করেছিলাম। আপনার স্ত্রীর সাথে অ্যাক্সিডেন্টের আগের দিন রাতে সুমন সাহেবের সাথে ফোনে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। তখন উনি নাকি বিপদের আশঙ্কার কথা বাইকে জানিয়েছেন। আমি তো কিছুই জানি না। আস্তে আস্তে সব জানবেন মামুন সাহেব। যেহেতু মামলা হয়েছে, কিছু সত্য মিথ্যা প্রকাশ তো পাবেই। মানে কি? সুমন মামলা করেছে? জি, মামলা করেছে। তবে কাউকে আসামি করা হয়নি। আমরা আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখেছি। তদন্তের স্বার্থে খুব বেশি কিছু জানতে পারবো না, তবে কিছুটা আলামত পেয়েছি। আপনাকে আমাদেরকে কোঅপারেট করতে হবে মামুন সাহেব। জি, অবশ্যই। আপনার সাথে দাম্পত্য কলহ ছিল ওনার। আপনি তাকে মৃত্যুর কিছুদিন আগে বাবার বাসায় রেখে এসেছিলেন। কেন রেখে এসেছিলেন তাও আমরা জানি। আপনি অবশ্য আপনার জায়গা থেকে 100% রাইট ছিলেন। আমরা এও জেনেছি বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের সাথে ওনার ফিজিক্যাল সম্পর্ক ছিল। অ্যাক্সিডেন্টের অদূরে একটা ফ্ল্যাটে মিমের নিয়মিত যাতায়াত ছিল। সেটা মারুফ সাহেবের রেন্ট নিয়েছিল। আর সে বাসাটা আপনার বন্ধু রাকিবের। জি, যা শুনেছেন সব সত্য। ইতিমধ্যে আমরা 6 থেকে 7টা মোবাইলের কল লিস্ট চেক করেছি। বেশ কিছু অসামঞ্জস্যতা মিলেছে। আপাতত কিছু বলছি না। তদন্তের স্বার্থে আপনারা অনেকেই আমাদের সন্দেহের তালিকায়। কি বলছেন এসব? আপনারা কি আমাকে সন্দেহ করছেন? জি, করছি। যদিও আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে অনেক প্রশংসা করেছে, কিন্তু আমরা তদন্তের সাথে কাউকে ছাড় দিতে রাজি না। আপাতত আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। আমরা কেউ শিওর না এটা হত্যা, তবে মামলা হয়েছে তাই দেখতে হচ্ছে। হয়তো প্রয়োজনে কবর থেকে লাশ তুলতে হতে পারে, তবে সেটা আমাদের প্রাথমিক তদন্তের পর যদি প্রমাণ না পাই। আদালতে অনুমতি নিয়েই বাদবাকি কাজ করব। মিমকে চিকিৎসা দেওয়ার কর্তব্যরত ডাক্তারের সাথে আমরা আলাপ করব এ নিয়ে। আপনারা আপনাদের কাজ করুন। আমিও চাই যদি হত্যা হয় তবে আমরা যেন ন্যায় বিচার পাই। আপনি কি কাউকে সন্দেহ করেন? জি না। একদম না মামুন সাহেব।
সন্দেহ করলে একজনকেই করা যায়, একমাত্র লোক ওই মারুফ সাহেব, যে আমার সংসার তছনছ করে দিয়েছে। ওসি সাহেব, উনি মামলা হওয়ার পর থেকে বাসা থেকে বের হচ্ছেন না খুব একটা। আমরা ওনার উপর কড়া নজরও রাখছি, দেখা হোক কি হয়। তাহলে আর কি প্রমাণ লাগে? কিছু যদি হয়ে থাকে তবে উনি করেছেন। মামুন সাহেব, আপনি কি শিওর হলেন উনি করেছেন? না, এছাড়া আর কে করতে পারে? অনেকেই হতে পারে। আমরা যেহেতু ইনভেস্টিগেশন করছি, নিশ্চয়ই সত্য মিথ্যা বের হয়ে আসবে। আচ্ছা ওসি সাহেব, আপনারা আপনাদের কাজ করুন, সহযোগিতা যতটুকু লাগে আমরা করব। আচ্ছা মামুন সাহেব, আপনার বন্ধু রাকিব সাহেব যে আপনার স্ত্রীকে উত্ত্যক্ত করতেন, ফিজিক্যাল অ্যাটাচের জন্য চাপ দিতেন, এমনকি কথা না শুনলে উনি মারুফ সাহেবের সাথে আপনাকে জানিয়ে দিবেন বলে হুমকিও দিতেন, এইসব কি জানতেন আপনি মামুন সাহেব? এ নিয়ে মারুফের সাথে আর রাকিবের সাহেবের দুজনের বেশ ঝগড়া করেছেন, সে খবর আমরা পেয়েছি। রাকিব সাহেবের গতিবিধি সবসময় সন্দেহজনক ছিল। এমনকি আপনার বাসার আগের কাজের ছেলে মিল্টন আমাদের সন্দেহের তালিকায়, যাকে 3 মাস আগে চাকরিচ্যুত করেছিল তুচ্ছ কারণে আপনার স্ত্রী। কি বললেন এসব? আমি এসবে কিছুই জানি না, তবে হ্যাঁ, রাকিবের কাছ থেকে তার ফ্ল্যাটের যাতায়াতের কথা শুনেছি। তার মাধ্যমে শুনেছি মারুফের সাথে মিমের সম্পর্কের কথা। মিল্টন প্রায় সময় চুরি করত বলে জেনেছি মিমের কাছ থেকে, সেই জন্য সে চাকরিচ্যুত করেছিল। অথচ ঘটনা ভিন্ন ছিল মামুন সাহেব, আপনি হয়তো সেসব জানেন না। অন্য কিছু লুকাতে মিল্টনকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপাতত আমরা আপনাকে তা বলছি না। আর রাকিব অনেক জ্বালিয়েছে, পাত্তা না পেয়ে আপনাকে জানিয়েছে। মিম তার কথায় রাজি হয়নি। আপনি নাকি সেই বাসায় কেয়ারটেকারকে টাকা দিয়েছেন মিমের আসা যাওয়ার খবর জানতে? হ্যাঁ, দিয়েছিলাম। একজন স্ত্রীর খবর নিতে এতটুকু করা কি পাপ? না না, উত্তেজিত হচ্ছেন কেন? আমি পাপের কথা বলিনি, জাস্ট জানতে চাওয়া। আমরা সুমন সাহেবের মাধ্যমে আপনার স্ত্রীর মোবাইল জব্দ তালিকায় নিয়েছি, যাচাই বাছাই করছি, দেখি কি হয়। ওকে ওসি সাহেব, দেখেন। আচ্ছা মামুন সাহেব, আমি যাই আজ, অন্যদিন প্রয়োজন হলে আসব, অথবা আপনাকে ডেকে পাঠাবো। আশা করছি আপনার সহযোগিতা পাবো। জি নিশ্চয়ই। শায়লার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ওসি। অতবর স্মিত হাসি শায়লার উদ্দেশ্যে বলেন, আবার হয়তো দেখা হবে। শায়লা মাথা নাড়েন না বুঝেই। ওসির কথায় যেন অপার রহস্য। ওসি শহীদুলের এক কদম সামনে গিয়ে আবার ফিরে বলেন, মিস শায়লা, আপাতত আপনিও এই শহর ছেড়ে যাবেন না প্লিজ। শায়লার মেজাজ ধরে রাখা কঠিন হয়ে যায়। আপনারা কি মাথা খারাপ ওসি সাহেব, যা তা বলছেন? আমি এসেছি বন্ধুর বিপদে সহমর্মিতা জানাতে, উল্টো আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। এ কেমন দেশের আইন? দেখেন মিস শায়লা, উত্তেজিত হবেন না প্লিজ। আপনাকে আমরা সন্দেহ করছি না, শুধুমাত্র সহযোগিতার কথা বলছি। এটুকু করুন প্লিজ। আর শুনুন, সব ওসির এসব কেস মাথা খারাপই থাকে, আশপাশে যাকে দেখে তাকেই সন্দেহ হয়। আপনিও আমাদের সন্দেহের তালিকায়। না হলেও সুষ্ঠু তদন্তের সাথে এতটুকু সহযোগিতা আপনার থেকে আশা করছি, নিশ্চয়ই করবেন। ওসি শহীদুলের কথা শেষ করে দ্রুত বেগে চলে যান বাসার বারান্দা থেকে। জিম মেরে বসে থাকেন মামুন, ভাবতেই পারছেন না কি হচ্ছে এসব। সুমনের সাথে কথা বলা দরকার, সুমন তো তাকে বলতে পারত। শায়লা বেশ ঘাবড়ে গেছে যদিও। এসব কি মামুন? আমি এসে কি একটা ঝামেলায় পড়ে গেলাম? এমন জানলে আসতামই না। আরে এত ভেবো না, যা সত্যি তা পরিষ্কার। এসব নিয়ে মাথা ব্যথা বাড়িও না, দেখা যাক কি হয়। আর আমি তো আছি, পুলিশ দেখুক তার মতো করে। আচ্ছা আমি যাই রে, পরে কথা হবে। বেশি ভেবো না প্লিজ, আমি কাল আইনজীবীর সাথে কথা বলবো। দেন তুমি ফিরে যেও দ্রুত। আচ্ছা মামুন, দেখা যাক। ভালো থাকিস, নিজেই খেয়াল রাখিস। শায়লা চলে যায়। মামুন তখনও বারান্দায় বসে থাকে। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত নেমে আসে। আজ উল্কা পঞ্চমী, চাঁদ উঠেছে মেঘমুক্ত আকাশের পিঠে। ওদিকে তাকিয়ে বেনসন হ্যান্ডসামের প্যাকেট খুলে একটা সিগারেট ধরায়। দোয়া ছাড়ে আর ভাবনার জগতে হারিয়ে যায়। যেখানে তার চারপাশে জুড়ে ছিল মিম, সেই মিম হারিয়ে গেছে বেঁচে থাকতেই। আজ কেন জানি সব কিছু দোআশা লাগছে। আসলে কি মিমকে হত্যা করা হয়েছে? আপাতত এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। তবে আজ মামুন নিজেই স্ত্রী হত্যার সন্দেহভাজন। মামুনের কাছে সব কিছু কেমন রহস্য রহস্য লাগছে। মানুষের জীবনের গল্পগুলো কি এমন রহস্যময়? একটা রহস্যের আঁচ লাগলেই কি কারো কারো জীবনের
যাবন নিকাপ হয়ে যায়, তাও অনেক রহস্য। আসলে প্রত্যেকটা মৃত্যু এক একটা রহস্য। এই রহস্য সবাই ভেদ করতে পারে না। এর মাঝে পুলিশের নানাবিধি দৌড়ঝাঁপ, এর মাঝে আবাসিক এলাকায় মারুফের সেই ভাড়া করা একটা ফ্ল্যাট থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ওসি শহীদুল জানান, যে ফ্ল্যাটের লাশ উদ্ধার করা হয়েছে সেখানে তিনি একা থাকেন স্ত্রী ছেড়ে যাবার পর। ওই ফ্ল্যাটের মেঝেতে তার লাশ পড়েছিল। আত্মহত্যা নাকি খুন, পুলিশ কোনো কিছুই প্রাথমিকভাবে সুরাহা করতে পারেনি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটা হাসপাতালে পাঠায়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চয়ই পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এও জানিয়েছে, তার অফিস থেকে খোঁজ খবর নিয়েছে। গত 7 দিন ধরে মারুফ তার অফিসে যাননি। দীর্ঘদিন বাসা থেকে বের হতে না দেখে বাসার মালিক সন্দেহ হলে পুলিশকে খবর দেন। কয়েকদিনে মারুফ কারো সাথে কথা বলেনি। আত্মীয় স্বজন, বাবা মা এর সাথে খুব একটা কথা বলেনি। অফিসের প্রয়োজনে কেবল ম্যানেজার রাব্বির সাথে কথা বলতো, তাও খুব কম। নিজেকে এই কয়দিন বেশ আলাদা করে ফেলেছে। একদিকে মিমির মৃত্যুর পর পুলিশের ইনভেস্টিগেশন, নজরদারি বেড়েছে। সব মিলিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে পড়েছিল। ব্যবসায়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এর মাঝে। সব মিলিয়ে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সে। শেষবারের মতো মিতু তার বাচ্চাদের নিয়ে আসে মারুফকে দেখাতে। পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের দেখতে দেয়। মিতুর অভিব্যক্তির খুব বদল হয় না। সে কাঁদতে পারে না, চোখের অশ্রু অবশিষ্ট নেই। সে কাঁদবে। কার জন্য সে কাঁদবে? বাচ্চারা চিৎকার করে কাঁদে। তাদের সান্ত্বনা দিতে দিতে নিজের গোপন কষ্ট সে গোপনেই রাখে। যতই হোক, সে বাচ্চাদের বাবা, এটা তো আর অস্বীকার করা যাবে না। কিছু কিছু ভুলের প্রায়শ্চিত্ত যে এত বিরাট আকার হয় তা কখনোই জানা ছিল না। পরকীয়া একটা পরিবারকে তছনছ করে দেয়। কোথাও শান্তি থাকে না, না ইহকালে না পরকালে। মাঝখানে বাচ্চাদের জীবন নেমে আসে দুর্বিষহ। মৃত্যুর বাসায় যখন ফিরে তখন রাত। বাচ্চাদের ঘুম পাড়িয়ে ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। বারবার মারুফের স্মৃতিগুলো মনে পড়ে। এমন তো হবার কথা ছিল না। সে সুখী হতেই নেশাখোর লিমনকে ছেড়ে মারুফের হাত ধরেছিল। সেই সুখ কোথায়? এইসব ভাবতে ভাবতে মৃত্যুর বুকটা আর ভিতর হু হু করে ওঠে। কিন্তু যতই কান্না আসুক, আর সে কাঁদবে না। আর কিছুতেই কাঁদবে না সে। জানালার বাইরে তাকিয়ে মৃত্যু এক দুঃখী রাজকন্যার চোখের অশ্রুর মতো বৃষ্টি হচ্ছে আকাশ জুড়ে। আজ বৃষ্টিতে ভিজবে সে। সমস্ত কষ্ট ধুয়ে মুছে নতুন করে সব শুরু করবে। মারুফের মৃত্যুর রহস্য এর পরও যদি কয়েকদিন শান্তিতে থাকতে পারে, তবে সে জানে, যাক দেখা যাবে পরে। বৃষ্টিতে ভেজার আলাদা একটা অসুবিধা আছে। বৃষ্টির পানি চোখের পানি দেখা যায় না, তাই সে আজ ভিজবে। ব্যালকনি ছেড়ে অন্ধকার ঘরের দিকে দাঁড়ায়। অন্ধকার ঘরে মৃত্যুর চোখ ঝাপসা হয়ে আসছে কেবল। চলবে।